সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম প্রকট এপিস্টেসিস এর কিছু ঘটনাবলী। উদ্দীপকে লক্ষ্য করো, এইভাবে প্রশ্ন অনেক সময় বোর্ড পরীক্ষাতেও আসছে যে সাদা মোরগ এবং সাদা মুরগি এর মধ্যে ক্রস ঘটিয়ে পরবর্তী জেনারেশন বা F1 জনুতে সকল মোরগ মুরগি আত্মপ্রকাশ করেছে সাদা বর্ণের। অর্থাৎ F1 জনুতে সকল সদস্য আমরা কেমন পেয়েছি? সাদা পালকধারী। লক্ষ্য করো, পরবর্তীতে উদ্দীপকে দেওয়া আছে F2 প্রশ্নবোধক। F2 জনুতে আর কিন্তু কিছু দেওয়া নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এইটুকু উদ্দীপক থেকেই আমাদের বুঝে নিতে হবে ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম প্রকট এপিস্টেসিস। সাদা বর্ণের মোরগ, সাদা বর্ণের মুরগি, মোরগ মুরগি। দেখো, অন্য কোনো প্রাণী না, শুধুমাত্র মোরগ মুরগি দিয়ে, এবং কি বর্ণের মোরগ মুরগি? সাদা বর্ণের, সাদা পালকধারী মোরগ মুরগির পরীক্ষা এখানে দেওয়া হয়েছে। এবং পরবর্তী জেনারেশন F1 জনুতে সকল মোরগ মুরগি, অর্থাৎ নতুন অপত্য বংশধর যা এসেছে সবই আবার সাদা বর্ণের। তাহলে এখানে প্রশ্ন হলো, উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম, কিভাবে ব্যতিক্রম? দেওয়া আছে মেন্ডেলের কোন সূত্রের ও কিভাবে ব্যতিক্রম, অর্থাৎ সে মেন্ডেলের সূত্রকে কিভাবে অনুসরণ করে না, কিভাবে সে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা এই অংশটি দেখব যে কিভাবে উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি অর্থাৎ প্রকট এপিস্টেসিস কিভাবে মেন্ডেলের সূত্র অনুসরণ করে না। তাহলে চলো আমরা প্রথম জেনে নিই এপিস্টেসিস কি। আমরা প্রথমেই জানবো এই প্রকট এপিস্টেসিসের সংজ্ঞা। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা জানি এপিস্টেসিসের ঘটনাটি কি। তাহলে আমরা জানলাম এপিস্টেসিস। এপিস্টেসিস হলো, দেখো কিভাবে আমি সংজ্ঞাটি লিখেছি, ভিন্ন লোকাসের দুই বা ততোধিক নন এলিলিক জিন যদি একটি অন্যটির উপর প্রভাব বিস্তার করে। ভিন্ন লোকাসে যদি দুই বা ততোধিক নন এলিলিক জিন থাকে, তার মধ্যে একটি জিন আরেকটি জিনের উপর প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে কি বলা হচ্ছে? একটি জিন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তবে জিনের এই আচরণকে বলা হয় এপিস্টেসিস। মেন্ডেল কি বলেছিলেন? এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি নির্ভরশীলতা প্রকাশ পেয়েছে। ইভেন একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতেছে, তবে আমরা সেই ঘটনাটাকে বলবো এপিস্টেসিস। এপিস্টেসিস মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। এই জন্য মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 এই পরিবর্তিত হয়ে 13:3, 9:7, 12:3:1, 9:4:3 ইত্যাদি রূপ ধারণ করে। তবে আমরা এক্ষেত্রে এখানে সাদা মোরগ সাদা মুরগি থেকে আমরা যে ঘটনাটি দেখব তা হলো প্রকট এপিস্টেসিস। একটি জিন প্রকট অবস্থায় অন্য একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে এক্ষেত্রে বাধা দিবে। তবে চলো আমরা প্রকট এপিস্টেসিসের ঘটনাটিও দেখে আসি। প্রকট এপিস্টেসিস, তাহলে আমরা চলো এবার জানি প্রকট এপিস্টেসিস সম্পর্কে। আগে তো আমরা বলেছিলাম একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, কিন্তু এক্ষেত্রে বলবো একটি জিন প্রকট অবস্থায়, একটি জিন কি অবস্থাতে? প্রকট অবস্থায় যদি অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তবে জিনের সে আচরণকে বলা হয় প্রকট এপিস্টেসিস। তাহলে আমরা সংজ্ঞাটি এভাবে বলতে পারি, ভিন্ন লোকাসের দুই বা ততোধিক নন এলিলিক জিন যদি একত্রে সঞ্চারণকালে একটি জিন প্রকট অবস্থায়, ক্যাপিটাল লেটার আমরা খুঁজবো, আমরা আগের ক্লাসে দেখেছিলাম ক্যাপিটাল আই এপিস্টেটিক জিন, সে সি কালার প্রকাশের জন্য দায়ী, সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়েছিল। তাহলে একটি জিন প্রকট অবস্থায় যদি অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তবে জিনের সে আচরণকে বলা হয় প্রকট এপিস্টেসিস বা ডমিনেন্ট এপিস্টেসিস। এতে মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 পরিবর্তিত হয়ে 13:3 13:3 রূপ ধারণ করে, এবং যাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্রের একটি আপাত ব্যতিক্রম। তাহলে চলো আমরা এই তথ্যগুলো এখানে লিখে নেই, তারপরে আমরা জানবো ইহা কিভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের
ব্যতিক্রম হিসাবে আত্মপ্রকাশ করেছে। তবে চলো আমরা দেখে আসি আরো দুটি তথ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে কথা বলছিলাম, ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম, যে ব্যতিক্রমের জন্য মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 13:3 রূপ ধারণ করে, যা 9:3:3:1 এর পরিবর্তিত রূপ। তাহলে আমরা এইভাবে বলতেছি, মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 পরিবর্তিত হয়ে 13:3 রূপ নেয়, এবং ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি আপাত ব্যতিক্রম। আপাত ব্যতিক্রম হলো যাকে কোনো না কোনোভাবে মেন্ডেলের সূত্রে মিলানো যায়, মেন্ডেলের সূত্র অনুসরণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে দ্বিতীয় সূত্রের কিভাবে ব্যতিক্রম, প্রকট এপিস্টেসিসে আসলে কি ঘটনাটি ঘটেছিল, চলো আমরা সংক্ষিপ্তভাবে ওই ঘটনাটি একবার দেখে আসি। আমরা কি পেয়েছিলাম প্রকট এপিস্টেসিসের মধ্যে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগের ক্লাসে পড়েছিলাম এখানে দুটি মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটানো হয়েছিল। সাদা লেগহর্ন জাতের মোরগ এবং সাদা ওয়াইনডট বা প্লিমথ রক জাতীয় ভূমধ্যসাগরীয় লেয়ার মোরগ মুরগির মধ্যে বিজ্ঞানী ব্যাটসন ও পানেট এই পরীক্ষাটি করেছিলেন, এবং পরবর্তীতে তারা F1 জনুতে সকল মোরগ মুরগি পেয়েছিলেন সাদা গাত্রবর্ণের, এবং পরবর্তীতে F2 জনুতে সাদা ও রঙিন 13:3 অনুপাতে আত্মপ্রকাশ করেছিল। তাহলে চলো আমরা সংক্ষিপ্তভাবে পরীক্ষাটি দেখে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো দেখি আমরা এক্ষেত্রে পরীক্ষাটি কিভাবে হয়েছে। সাদা মোরগ ও সাদা মুরগি, এদের মধ্যে আমরা প্রথম ফার্স্ট প্যারেন্টাল ক্রসে আমরা এখানে পরীক্ষা ঘটিয়ে দেখলাম পরবর্তীতে F1 জনুতে সকল মোরগ মুরগি কি হয়েছে, সাদা গাত্রবর্ণের। এখানে ব্যাটসন ও পানেট যে জিনোটাইপটা ধরেছিলেন, আমরা সেই জিনোটাইপটা এখানে ধরেছি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ও স্মল সি স্মল আই। এখানে এপিস্টেটিক জিন, প্রকট এপিস্টেটিক জিন ছিল আই। তাহলে এখানে আয়ের উপস্থিতির জন্য সি তার গাত্রবর্ণ প্রকাশ করতে পারেনি। এখানে সি হলো রঙিনের জন্য দায়ী জিন, ক্যাপিটাল সি। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে কোনো ক্যাপিটাল আই জিন নেই, কিন্তু এখানে রঙিনের জন্য স্মল সি, এখানে কোনো ক্যাপিটাল সি না থাকার জন্য এখানেও মোরগ মুরগির গাত্রবর্ণ হয়েছে সাদা। পরবর্তীতে আমরা লক্ষ্য করো এখানে F1 জনুতে আমরা কি দেখেছি, সকল মোরগ মুরগি সাদা হয়েছে। এখানে রঙিনের জন্য দায়ী জিন সি ছিল, কিন্তু এখানে সাথে একটা এপিস্টেটিক আই জিনও ছিল, প্রকট এপিস্টেটিক জিন আয়ের জন্য সি এক্ষেত্রেও তার গাত্রবর্ণ প্রকাশ করতে পারেনি। অর্থাৎ এখানে সকল মোরগ মুরগি কি হয়েছে, সাদা গাত্রবর্ণ বিশিষ্ট। পরবর্তীতে আমরা যখন আবার F1 জনুর ক্রস ঘটালাম, তখন আমরা চেকার বোর্ড, এই চেকার বোর্ডে লক্ষ্য করো 13টি জায়গায় সাদা গাত্রবর্ণের আমরা মোরগ মুরগি পেয়েছি, এবং 3টি স্থানে আমরা রঙিন গাত্রবর্ণের মোরগ মুরগি পেয়েছি। তার মধ্যে 2টি জায়গায় আমরা পেয়েছি, 2টি স্থানে আমরা পেয়েছি ক্যাপিটাল সি স্মল আই, এবং একটি স্থানে আমরা পেয়েছি ক্যাপিটাল সি স্মল আই। এই 3টি স্থানেই শুধুমাত্র রঙিন গাত্রবর্ণের মোরগ মুরগি আত্মপ্রকাশ করেছে। তাহলে আমরা ওই হিসাবে সাদা ও রঙিনের অনুপাত পেয়েছি কত, 13:3। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে ক্যাপিটাল সি রঙিনের জন্য দায়ী জিন ক্যাপিটাল সি ছিল, কিন্তু এখানে প্রকট এপিস্টেটিক জিন আয়ের অনুপস্থিতির জন্য আই জিন এখানে ছিল না, এই জন্যই শুধুমাত্র রঙিন বর্ণ আত্মপ্রকাশ পেয়েছে। সুতরাং প্রকট এপিস্টেসিসের জন্য আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসাবে এই প্রকট এপিস্টেসিস পেয়েছি, যাতে আমরা দেখলাম ফিনোটাইপিক অনুপাত F2 জনুর ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশ ধরে ফিনোটাইপিক অনুপাত হয়েছে 9:3:3:1 এর পরিবর্তে 13:3। তাহলে এই ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম পরীক্ষা, প্রকট এপিস্টেসিস। তাহলে আমরা পরীক্ষায় আমরা এখানে প্রশ্ন হিসেবে দেখেছি কিভাবে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে পরীক্ষাতেই দেখো স্পষ্টতই এখানে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ঘটনাটি ঘটেছে। এবার আমরা পয়েন্ট আউট করব কি কি পয়েন্টের ভিত্তিতে ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হয়েছে। আমরা প্রথমেই বলবো এক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত মেলেনি, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের এইভাবে সে ব্যতিক্রম হয়েছে। ফিনোটাইপিক অনুপাতে এখানে অসামঞ্জস্য দেখা যাচ্ছে। তাহলে চলো আমরা দেখি, এবং এই পয়েন্টসগুলো এইভাবে যেভাবে পরীক্ষায় আসলে আমার লিখতে হবে আমরা সেভাবে
পয়েন্টসগুলো এখানে দিয়ে দিচ্ছি, যেন তুমি এখান থেকে দেখে দেখে কিভাবে লিখতে হবে তুমি ওইভাবে লিখতে পারো। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বললাম? ফিনোটাইপিক অনুপাতে ব্যতিক্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে কথা বলেছিলাম, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 এর পরিবর্তে এক্ষেত্রে প্রকট এপিসিসের ক্ষেত্রে 13:3 রূপ ধারণ করেছে। আমরা ম্যান্ডেলের পরীক্ষায় দেখেছিলাম এখানে ম্যান্ডেল গোলাকার হলুদ আর কুঞ্চিত সবুজের বীজধারী উদ্ভিদ নিয়ে পরীক্ষা করেছিলেন। এক্ষেত্রে ম্যান্ডেল দেখিয়েছিলেন F2 জনুতে 4 ধরনের ফিনোটাইপিক উদ্ভিদ উনি পেয়েছিলেন। এর মধ্যে 9টি ছিল গোলাকার হলুদ, 3টি ছিল গোলাকার সবুজ, 3টি ছিল কুঞ্চিত হলুদ আর 1টি ছিল কুঞ্চিত সবুজ। এক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয়েছিল 9:3:3:1। কিন্তু আমরা এক্ষেত্রে এই যে আমরা প্রকট এপিসিসের পরীক্ষাটা করলাম, এক্ষেত্রে আমরা দেখেছি সন্তান সন্ততি 2 ধরনের হয়েছে। 13টি হয়েছে সাদা বর্ণের আর 3টি মোরগ মুরগি পাওয়া গেছে রঙিন গাত্রবর্ণধারী, রঙিন বর্ণের পালকধারী। সুতরাং এই ক্ষেত্রে অনুপাত হয়েছে 13:3, যা স্পষ্টতই ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। চলো আমরা দেখি তার পরবর্তীতে আমরা কি বৈশিষ্ট্য পাই। এক্ষেত্রে ম্যান্ডেল বলেছিলেন F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করবে, কিন্তু এক্ষেত্রে আমরা তা পাইনি। এক্ষেত্রে কোনো বৈশিষ্ট্যই ওইভাবে আমরা প্রকট হিসেবে ধরতে পারি না। সুতরাং এখানে F1 জনুতে প্রকটতা আত্মপ্রকাশ করেনি। চলো দেখি আমরা এক্ষেত্রে কিভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, যে কথা বলেছিলাম প্রকটতা, ম্যান্ডেলের সূত্র অনুসারে F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছিল, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ম্যান্ডেল পরীক্ষা করেছিল গোলাকার হলুদ কুঞ্চিত সবুজ বীজধারী উদ্ভিদের মধ্যে, এবং উনি দেখেছিলেন গোলাকার হলুদ বীজ এর বৈশিষ্ট্য কুঞ্চিত সবুজের উপর প্রকট, গোলাকার কুঞ্চিতের উপর প্রকট, আবার হলুদ বীজের বর্ণ হলুদ সবুজ বর্ণের বীজের উপর প্রকট। তাহলে আমরা দেখেছিলাম F1 জনুতে গোলাকার হলুদ আর কুঞ্চিত সবুজ উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে F1 জনুতে সকল উদ্ভিদ হয়েছিল গোলাকার হলুদ বীজধারী। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা পরীক্ষার মধ্যে দেখেছি দুটি সাদা মোরগ মুরগির মধ্যে ক্রস, সাদা মোরগ মুরগি। এক্ষেত্রে কিন্তু কোনো প্রকটতা প্রকাশ করেনি। পরবর্তী জেনারেশনে আমরা দেখেছি সকল মোরগ মুরগির গাত্রবর্ণ হয়েছে সাদা। সুতরাং এক্ষেত্রে কোনো প্রকটতা আসে নাই। এখানে যে বৈশিষ্ট্য কাজ করেছে তা হলো প্রকট এপিসিস, একটি জিন অন্য জিনের উপর প্রভাব বিস্তার করেছে। সুতরাং এইভাবে সে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম, প্রকটতা F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেনি। আমরা পরবর্তী পয়েন্টে দেখব নির্ভরশীলতা। একটি জিন অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। ম্যান্ডেল এই কথাই বলেছিলেন। ম্যান্ডেলের সূত্রে ম্যান্ডেল স্পষ্টতই বলেছিলেন 2 বা ততোধিক বিপরীত জোড়া জিন একত্রে সঞ্চারণকালে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। এজন্যই ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে মিলন বা সঞ্চারণের সূত্র। এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। জিন আছে বৈশিষ্ট্য প্রকাশ পাবে, জিন নাই বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। ক্যাপিটাল আর থাকলে এক্ষেত্রে হবে কি গোলাকার, ক্যাপিটাল আর নাই তখন হয়ে যাবে কি কুঞ্চিত। ক্যাপিটাল ওয়াই হলে হয়ে যাবে হলুদ গাত্রবর্ণ, ক্যাপিটাল ওয়াই নাই তাহলে হবে সবুজ গাত্রবর্ণ। বীজের এই ধরনের গোলাকার হলুদ কুঞ্চিত সবুজ এর জন্য দায়ী জিন এক জোড়া আরেক জোড়ার উপর কখনো প্রভাব বিস্তার করেনি। জিন আছে বৈশিষ্ট্য প্রকাশ পাবে, জিন নেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এক্ষেত্রে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। কিন্তু আমরা একটু আগে যে পরীক্ষাটা দেখলাম, এখানে গাত্রবর্ণ রঙিন এর জন্য দায়ী জিন সি আয়ের উপর নির্ভরশীল। এক্ষেত্রে নির্ভরশীলতা ক্রিয়া করেছে, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল ছিল। সি তখনই আত্মপ্রকাশ করেছে যখন এপিস্টিক জিন আই ছিল না। সুতরাং এক্ষেত্রে নির্ভরশীলতা দেখা গেছে। আমরা এই বৈশিষ্ট্যটাই পরবর্তীতে দেখব। তাহলে কি বলেছি? জিনের নির্ভরশীলতা। তাহলে লক্ষ্য করো যে কথা বলেছিলাম, নির্ভরশীলতা, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। এই ছিল ম্যান্ডেলের সূত্রের
অন্যতম মূল প্রতিপাদ্য বিষয়। মেন্ডেল দেখিয়েছিলেন মেন্ডেলের পরীক্ষার মধ্যে ক্যাপিটাল আর, স্মল ওয়াই। আবার মেন্ডেলের পরীক্ষাতে আমরা মটরশুঁটি গাছের বীজের মধ্যে এই ধরনের জিনোটাইপও পেয়েছিলাম, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এক্ষেত্রে লক্ষ্য করো কি প্রকাশ পেয়েছিল। আমরা ক্যাপিটাল আর থাকার জন্য এখানে দেখেছিলাম কি হয়েছিল, গোলাকার, বীজের আকৃতি হয়েছিল গোলাকার। আর এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নাই, এই জন্য এখানে হয়েছিল সবুজ, বীজের গাত্রবর্ণ। আবার এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে যেহেতু ক্যাপিটাল আর নাই, এই জন্য প্রকট বৈশিষ্ট্য গোলাকার প্রকাশ পায়নি, এক্ষেত্রে হয়েছে কুঞ্চিত। কিন্তু এখানে দেখো প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল ওয়াই ছিল, এই জন্য কি হয়েছে, কুঞ্চিত হলুদ। তাহলে লক্ষ্য করো, গোলাকার না কুঞ্চিত, বৈশিষ্ট্য গোলাকার হবে না কুঞ্চিত হবে, এটা দেখার জন্য আমরা কার দিকে তাকিয়ে আসছি, আর এর দিকে, কখনো কিন্তু ওয়াই এর দিকে আমরা দেখিনি। আবার বৈশিষ্ট্য সবুজ হবে না হলুদ হবে, বীজের গাত্রবর্ণ সবুজ হবে না হলুদ হবে, এটা দেখার জন্য কিন্তু আমরা ওয়াই এর দিকে তাকিয়ে আসছি, আর এর দিকে তাকাইনি। এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। গোলাকার না কুঞ্চিত, এটা ওয়াই এর উপর নির্ভরশীল নয়, কারণ ইহা বীজের বর্ণের জন্য দায়ী জিন। আবার এখানে হলুদ হবে না সবুজ হবে, তা আর এর উপর নির্ভরশীল নয়, কারণ আর হলো বীজের আকৃতির জন্য দায়ী জিন। মেন্ডেল এই কথাই বলেছিলেন, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। কিন্তু আমরা এই পরীক্ষার মধ্যে দেখেছি ক্যাপিটাল সি থাকা সত্ত্বেও এখানে একটা এপিস্টেটিক জিন আয়ের জন্য সি তার বর্ণ প্রকাশ করতে পারছে না। এখানে লক্ষ্য করো, দুইটা ক্যাপিটাল সি থাকা সত্ত্বেও এখানে কিন্তু রঙিন হয়নি, এখানে গাত্রবর্ণ কি হয়েছে, মোরগ মুরগির গাত্রবর্ণ হয়েছে সাদা। আর একটা ক্যাপিটাল সিও যদি আমরা দেখছি আছে, এখানে দুইটা ক্যাপিটাল আই, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না, এক্ষেত্রে আমরা সবসময় দেখেছি কি হয়েছে, সাদা হয়েছে। আমরা যে জায়গায় এপিস্টেটিক জিন আই পাইনি, অর্থাৎ স্মল রূপে আছে, সেক্ষেত্রে ক্যাপিটাল সি স্মল আই অথবা ক্যাপিটাল সি স্মল আই, আমরা এক্ষেত্রে শুধু দেখেছি মোরগ মুরগির গাত্রবর্ণ হয়েছে রঙিন। অর্থাৎ সি এর বৈশিষ্ট্য প্রকাশ সবসময় আয়ের উপর নির্ভরশীল, এই জন্য আই ছিল এপিস্টেটিক জিন। আর আই এখানে ক্যাপিটাল লেটার আমরা শুধুমাত্র দেখেছি, মানে প্রকট জিন, প্রকট অবস্থায়, প্রকট এলিলের জন্য একে আমরা বলেছি প্রকট এপিস্থেসিস। তাহলে যে কথা বললাম, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি নির্ভরশীলতা প্রকাশ পেয়েছে। তাহলে এটাই ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি অন্যতম ব্যতিক্রমের কারণ। আমরা পরবর্তীতে দেখেছি সন্তান সন্ততি এর সংখ্যা, কত প্রকার সন্তান সন্ততি মেন্ডেলের সূত্রের মধ্যে এটাও কিন্তু অনুসরণ করেনি, এক্ষেত্রে আমরা ব্যতিক্রম পেয়েছি। তাহলে আমরা বলবো সন্তান সন্ততির সংখ্যায় কত রকম সন্তান সন্ততি, এক্ষেত্রেও ইহা স্পষ্টতই ব্যতিক্রম দেখা গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে বলেছিলাম সন্তান সন্ততি 4 রকমের। মেন্ডেলের সূত্রতে আমরা দেখেছিলাম সন্তান সন্ততি 4 রকমের হয়েছিল। এখানে 4 রকমের F2 জনুতে ফিনোটাইপিক বৈশিষ্ট্য পাওয়া গিয়েছিল। 4 রকমের মধ্যে ছিল গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। গোলাকার হলুদ কয়টি পেয়েছি, 9টি। গোলাকার সবুজ কয়টি, 3টি। কুঞ্চিত হলুদ কয়টি, 3টি। এবং কুঞ্চিত সবুজ কয়টি, 1টি। তাহলে আমরা 4 ধরনের সন্তান সন্ততি মেন্ডেলের দ্বিতীয় সূত্রে, অর্থাৎ স্বাধীনভাবে মিলন বা সঞ্চারণের সূত্রে আমরা দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে প্রকট এপিস্থেসিসের ক্ষেত্রে আমরা সন্তান সন্ততি 2 রকম দেখেছি F2 জনুতে। 13টি দেখেছি সাদা এবং 3টি দেখেছি রঙিন। তাহলে দেখো সন্তান সন্ততির প্রকারভেদ 4 রকম না হয়ে 2 রকম হয়েছে, যা স্পষ্টতই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। এবং পরের পয়েন্টে আমরা দেখব এলোমেলো ফলাফল, জিনের আন্তঃক্রিয়া ঘটেছে, ভিতরে ইন্টারাকশন হয়েছে, এই জন্য এলোমেলো ফলাফল সৃষ্টি হয়েছে। চলো দেখি আমরা পরবর্তী পয়েন্ট। আবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম জিনের আন্তঃক্রিয়া ঘটেছে, আই জিন সি এর উপর প্রভাব বিস্তার করেছে। তাহলে এই ছিল জিনের আন্তঃক্রিয়া, ভিতরে ইন্টারনাল ক্রিয়ার জন্য এখানে গাত্রবর্ণ আমরা দেখেছি রঙিন না হয়ে সাদা হয়েছে।
সি, অভ্যন্তরীণভাবে নিজেকে বহিঃপ্রকাশ করতে পারেনি। আয়ের জন্য কোষের ভিতরে, ক্রোমোসোমের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে জিন অবস্থান করে, সেই জিনের ভিতরে আন্তঃক্রিয়া ঘটেছে, একটি জিন আরেকটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে অন্তর্নিহিতভাবে বাধা দিয়েছে। তাহলে এই জন্যই দেখা গেছে এলোমেলো ফলাফল সৃষ্টি হয়েছে। মেন্ডেলের সূত্র অনুযায়ী জিন ছিল, বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে, জিন নাই, বৈশিষ্ট্য প্রকাশ হয়নি। কিন্তু এখানে ভিতরে আন্তঃক্রিয়ার জন্য জিন থাকা সত্ত্বেও জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি। এই জন্য জিনের আন্তঃক্রিয়ার জন্য এলোমেলো ফলাফল সৃষ্টি হয়েছে। এতে অনুপাত 9:3:3:1 F2 জন্যতে পরিবর্তিত হয়ে 13:3 রূপ ধারণ করেছে। সর্বশেষে আমরা বলবো 2 জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্য। মেন্ডেলের পরীক্ষাতে 2 জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ে উনি ক্রিয়া করেছিলেন, দেখিয়েছিলেন স্পষ্টভাবেই ভিন্ন ভিন্ন লোকাসে ভিন্ন ভিন্ন জিনের ভিতরে দ্বিতীয় সূত্রের জন্য 2 জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্য ক্রিয়া করেছে। কিন্তু এখানে আমরা 2 জোড়া না, আমরা এখানে একটি বৈশিষ্ট্যই দেখেছি ক্রিয়া করেছে, সাদা গাত্রবর্ণ। সাদা গাত্রবর্ণ পরবর্তীতে দেখেছি সাদাই গাত্রবর্ণ। তাহলে যে কথা বলেছি 2 জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্য আমরা এক্ষেত্রে পাইনি, এক্ষেত্রে একটি বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, লাস্টে যে কথাটি বললাম, 2 জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্যের মধ্যে মেন্ডেল তার পরীক্ষায় ক্রস ঘটিয়েছিলেন। 2 জোড়া বৈশিষ্ট্য কি ছিল? গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ। কিন্তু আমরা এক্ষেত্রে লক্ষ্য করো দেখেছি সাদা মোরগ ও সাদা মুরগি। এখানে কিন্তু 2 জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্য হয়নি, এক জোড়াও ফিনোটাইপিক বৈশিষ্ট্য এখানে আমরা পাইনি। এখানে একটা বৈশিষ্ট্য থেকে একই বৈশিষ্ট্য পরবর্তী F1 জনুতে সাদা গাত্রবর্ণের মোরগ মুরগি আত্মপ্রকাশ করেছিল। সুতরাং ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসরণ করেনি। আমরা বলতে পারি এক্ষেত্রেও ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমি প্রশ্নের উত্তরে এখানে কিভাবে পয়েন্টসগুলো দিয়েছি। খুব বেশি না, দেখো অল্প কথায় অল্প কয়েকটি পয়েন্টের মাধ্যমে তুমি এই বৈশিষ্ট্যগুলো স্পষ্ট করে ক্লিয়ার করে তুলে ধরবে ইহা মেন্ডেলের সূত্রের কিভাবে ব্যতিক্রম। খুবই সহজ একটা প্রশ্ন, তুমি যদি শুধুমাত্র এই পয়েন্টসগুলো মনে রাখতে পারো এবং হেডলাইন দিয়ে আমি যেভাবে লিখেছি এভাবে যদি তুমি প্রশ্নের উত্তরগুলো তোমার খাতায় উপস্থাপন করতে পারো, তাহলে আশা করতে পারো এখানে একটা ভালো মার্কস তুমি নিতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখতে হয়। কোনো গাইডে, কোনো বইয়ে কিন্তু প্রশ্নের উত্তরটি এইভাবে লেখা নাই, কিন্তু পরীক্ষার মধ্যে, বোর্ড পরীক্ষার মধ্যে অনেকবার এই প্রশ্নটি এসেছে, ইহা মেন্ডেলের সূত্রকে কিভাবে সমর্থন করে না, কিভাবে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, প্রকট এপিস্টেসিস কিভাবে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে পরীক্ষা আসলে আশা করি সুন্দরভাবে আনসার করতে পারবে এবং ভালোভাবেই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। খুব শিগগিরই পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে দেখা হবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, রেডিয়াম সায়েন্স একাডেমির সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।